আজকে লেমার্কবাদের সপক্ষে এবং বিপক্ষে যুক্তি দিয়ে আলোচনা শুরু করব। লেমার্কবাদের সপক্ষে যুক্তি কি? যেমন জলে হাঁস দেখতে পাওয়া যায়, তাদের পায়ের আঙুলগুলির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, অর্থাৎ জলে সাঁতার কাটার জন্য পায়ের আঙুলগুলি পাতলা চামড়া দ্বারা পরিবৃত লিপ্ত পদে পরিণত হয়েছে। কারণ জলজ পরিবেশে বেঁচে থাকার জন্য বা গমন করার জন্য এই বৈশিষ্ট্যটি অর্জিত হয়েছে। ল্যামার্কের মতে প্রাথমিক অবস্থায় জিরাফ খর্ব এবং খর্ব পা গ্রীবাযুক্ত জিরাফ ছিল, কিন্তু এই দুটি অঙ্গের পুনঃ ব্যবহারের ফলে ধীরে ধীরে লম্বা পা এবং লম্বা গ্রীবাযুক্ত জিরাফের উৎপত্তি হয়। নেক্সট হচ্ছে যে উট পাখি আগে উঠতে পারত, কিন্তু ডানার অব্যবহারের ফলে ধীরে ধীরে লুপ্তপ্রায় ডানায় রূপান্তরিত হয়েছে। সাপের পূর্বপুরুষদের পা ছিল, কিন্তু এদের অভিযোজনের ধরন পরিবর্তিত হওয়ায় পায়ের ব্যবহার কমে যায় এবং ধীরে ধীরে পা অবলুপ্তি ঘটে। এইভাবে লেমার্কের ব্যবহার এবং অব্যবহারের সপক্ষে যুক্তি। কিন্তু লেমার্কের ব্যবহার অব্যবহারের কিছু বিপক্ষেও যুক্তি আছে। বিজ্ঞানী ভাইসম্যান একজোড়া ইঁদুর দম্পতিকে ৩৫ জনু ধরে লেজ কেটে দেয়, কিন্তু ৩৫ জনু পরেও কোনো লেজবিহীন ইঁদুর সৃষ্টি হয়নি। আবার ফলমাছি বা ড্রসোফিলা ৬০ জনু ধরে একজোড়া ড্রসোফিলা প্রথম অন্ধকার ঘরে বংশবিস্তার শুরু করে। এইভাবে ৬০ জনু ধরে বংশবিস্তার করে, কিন্তু অন্ধ মাছি সৃষ্টি করতে সক্ষম হয়নি। অর্থাৎ ব্যবহার অব্যবহারের সূত্র এই পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানী ভাইসম্যান খণ্ডন করেন। এইভাবে লেমার্কের সপক্ষে এবং বিপক্ষে যুক্তি দেওয়া যায়। এখন আমরা আলোচনা করব ডারউইনবাদ। বিজ্ঞানী ডারউইন একজন প্রকৃতিবিদ ছিলেন। তিনি বিভিন্ন জায়গা, প্রশান্ত মহাসাগরীয় বিভিন্ন দ্বীপ ঘুরে অনেক তথ্য সংগ্রহ করেছিলেন। তিনি HMS বিগল জাহাজে করে পরিভ্রমণ করেন এবং সব থেকে যেখানে বেশি বৈচিত্র্য দেখেন জীবেদের মধ্যে, সেটি ছিল গ্যালাপাগোস আইল্যান্ড, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ, যে জায়গায় জীবেদের প্রচুর সমাহার এবং প্রচুর বৈচিত্র্য তিনি লক্ষ্য করেন। আর তার গ্রন্থ অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশনে তুলে ধরেন, এবং সেটি হচ্ছে ডারউইনবাদ। ডারউইনবাদের যে মুখ্য তথ্যগুলি ছিল সেগুলি আজকে আলোচনা করব। অত্যধিক হারে বংশবৃদ্ধি, সীমিত খাদ্য বাসস্থান, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, ভেদ বা প্রকরণ, যোগ্যতমের উদ্বর্তন, প্রাকৃতিক নির্বাচন
এবং নতুন প্রজাতির উৎপত্তি। এই যে পয়েন্টগুলি প্রত্যেকটা বিষয়ে তিনি ব্যাখ্যা দিয়ে অভিব্যক্তি সপক্ষে যুক্তি দিয়েছেন। প্রথমেই অত্যধিক হারে বংশবৃদ্ধি। প্রত্যেকটা জীব নিজের অপত্য সৃষ্টি করে জীবনধারাকে অক্ষুণ্ণ রাখার জন্য এবং নিজের প্রতিভূ সৃষ্টি করে রেখে যায়। প্রত্যেকটা জীবেরই এই বংশবৃদ্ধি একটি ধর্ম। যদি জীবেদের ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে দেখা যাবে প্রত্যেকটা জীবই অসংখ্য অপত্য সৃষ্টি করে। যেমন একটি শামুক বছরে কয়েক কোটি ডিম পাড়ে, ঝিনুক 12 কোটি ডিম পাড়ে বছরে। আবার দেখা যায় যে একজোড়া হাতি দম্পতি তাদের যে বাচ্চা প্রসব করে 750 বছর যদি সব বেঁচে থাকে তাহলে 1,90,00,000 আপত্য সৃষ্টি হবে। যদিও একজোড়া হাতি 12 বছর অন্তর একটি বাচ্চা প্রসব করে। তাহলে প্রত্যেক জীব, যেমন একটা আম গাছ থেকে কত আম হয়, প্রত্যেকটা বীজ যদি মাটিতে পড়ে এবং আম গাছ হয় তাহলে প্রচুর আম গাছ হবে। এরকম প্রত্যেকটা জীব অসংখ্য অপত্য সৃষ্টি করে, কিন্তু অপত্য সৃষ্টি করলেই যে সব বেঁচে থাকবে তা নয়। তাদের মধ্যে সংগ্রাম করতে হয় সীমিত খাদ্য ও বাসস্থান সেটা নিয়ে। কারণ পৃথিবীতে বাস করার জায়গা সীমিত, এরা বৃদ্ধি হবে না। যা খাদ্য উৎপন্ন হবে সেটাও সীমিত। তাহলে এই যে সীমিত খাদ্য এবং বাসস্থানের জন্য, অস্তিত্বের জন্য সংগ্রাম, অর্থাৎ বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হবে প্রত্যেকটা জীবকে। আর এই সংগ্রাম 3 ধরনের সংগ্রাম। একটি হচ্ছে অন্তঃপ্রজাতি, 2 নম্বর আন্তঃপ্রজাতি, 3 নম্বর প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সংগ্রাম। অর্থাৎ প্রত্যেকটা জীব খাদ্য বাসস্থানের জন্য প্রথম নিজেদের মধ্যে সংগ্রাম করছে। একটা জায়গায় বা একটা বনভূমিতে শুধুমাত্র যদি হরিণ থাকে দেখা যাবে খাদ্যের জন্য এদের মধ্যে নিজেদের মধ্যে সংগ্রাম হচ্ছে। আবার বিভিন্ন তৃণভোজী প্রাণী তাদের মধ্যে খাদ্যের জন্য বা এলাকা দখলের জন্য সংগ্রাম হয়। আবার প্রত্যেকটা জীব নিজেকে বাঁচিয়ে রাখার জন্য প্রাকৃতিক পরিবেশ, সে বন্যা হতে পারে, ভূমিকম্প হতে পারে বা আরো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, তাদের থেকে সংগ্রাম করে নিজেদেরকে বাঁচিয়ে রাখে, টিকিয়ে রাখে। সেটি হচ্ছে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম। এরপরে গুরুত্বপূর্ণ ভেদ বা প্রকরণ। ভেদ বা প্রকরণ কি? কোন জীবই হুবহু দেখতে একই রকম হয় না তার প্রজাতির সঙ্গে। প্রত্যেকটা জীবেরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে, আর এটি হচ্ছে ভেদ বা প্রকরণ। নেক্সট হচ্ছে যোগ্যতমের উদ্বর্তন। একটি পরিবেশে বেঁচে থাকতে গেলে সেই পরিবেশের উপযুক্ত করতে হবে নিজেকে, অর্থাৎ নিজেকে যোগ্য করতে হবে, তাহলেই সে ওই নতুন পরিবেশে বেঁচে থাকতে পারবে।
প্রাকৃতিক নির্বাচন অর্থাৎ এই যে বেঁচে যাওয়া, যোগ্য জীব নির্দিষ্ট পরিবেশে নিজেদেরকে বাঁচিয়ে রাখলো, অপত্য সৃষ্টি করলো, সেটি হচ্ছে যে ওই পরিবেশে নিজেদেরকে নির্বাচিত করলো প্রকৃতিতে, প্রাকৃতিক নির্বাচন। এইভাবে ধীরে ধীরে নতুন প্রজাতির সৃষ্টি হবে। অর্থাৎ প্রাথমিক যে জীব একসময় ছিল, ধীরে ধীরে ভেদ বা প্রকরণ আসতে আসতে কিছু নতুন বৈশিষ্ট্যের উৎপত্তি হবে, পুরাতন জীবের সঙ্গে কিছু বৈশিষ্ট্যগত প্রভেদ আসবে, ধীরে ধীরে নতুন প্রজাতির উৎপত্তি হবে। বিজ্ঞানী ডারউইন বিবর্তনের সপক্ষে এই তথ্যগুলো তুলে ধরেছেন। আমরা আলোচনা করব জিরাফের উৎপত্তি সম্পর্কে বিজ্ঞানী লেমার্ক এবং বিজ্ঞানী ডারউইনের মতবাদ। লেমার্ক জিরাফের উৎপত্তি সম্পর্কে যে বিষয়টি উল্লেখ করেছেন যে প্রাথমিক অবস্থায় খর্বপদ এবং খর্বগ্রীবাযুক্ত জিরাফ ছিল, আর ভূমি সংলগ্ন অঞ্চলে খাদ্য খাবার খেত। কিন্তু পরিবেশের পরিবর্তনের ফলে ভূমি সংলগ্ন খাদ্য খাবারের অভাব দেখা দেয় এবং ধীরে ধীরে গাছের পাতা খেতে শুরু করে। এইভাবে পা এবং গ্রীবার ব্যবহার করে, ফলে পা এবং গ্রীবার পুনঃ পুনঃ ব্যবহারের ফলে ধীরে ধীরে দীর্ঘ পদ এবং গ্রীবাযুক্ত জিরাফের উৎপত্তি হয়। লেমার্কের মতে জিরাফের উৎপত্তি, কিন্তু ডারউইনের মতে খর্বপদ এবং গ্রীবাযুক্ত জিরাফ, লম্বা পদ এবং গ্রীবাযুক্ত জিরাফ উভয়ই ছিল। কিন্তু খর্ব, গ্রীবা এবং পদযুক্ত জিরাফ খাদ্য খাবারের জন্য পরিবেশে টিকে থাকতে সক্ষম হয়নি। কিন্তু দীর্ঘ পদ গ্রীবাযুক্ত জিরাফ এরা উঁচু গাছের পাতা খাওয়ার জন্য নিজেদেরকে অভিযোজিত করে, নির্বাচিত করে, ফলে পৃথিবীতে টিকে যায়। আর খর্বপদ এবং গ্রীবাযুক্ত জিরাফ অবলুপ্ত হয়ে যায়। এইভাবে দুজন বিজ্ঞানী জিরাফের উৎপত্তি সম্পর্কে দু ধরনের মতামত দিয়েছেন। এবার আসি ডারউইনবাদের ত্রুটি। এর আগে আমরা লেমার্কবাদের ত্রুটি সম্পর্কে আলোচনা করেছি, তবে ডারউইনবাদেরও কিছু ত্রুটি ধরা পড়ে। যত সময় যায় বিজ্ঞান তত এগিয়ে যায়, বিজ্ঞানের আবিষ্কার তত নতুন নতুন বিষয়ের দিশা খুলে দেয়। বিজ্ঞানী ডারউইনের সম্পর্কে বিজ্ঞানী ডারউইন যখন ছিলেন, যে ধারণা ছিল, পরবর্তীকালে আরো ধারণাগুলি পরিমার্জিত হয়। আর তার আগে বলি, এর আগে আমি উল্লেখ করেছি যে ডারউইন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল পরিভ্রমণ করেন, কিন্তু ওটা আটলান্টিক মহাসাগরীয় অঞ্চল পরিভ্রমণ করেন এবং দ্বীপগুলো থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন জীবেদের মধ্যে। তাহলে আসি ডারউইনবাদের ত্রুটি। ডারউইন ছোট ছোট ভেদ বা প্রকরণকে গুরুত্ব দিয়েছিলেন, যেগুলি বংশ পরম্পরায় অভিব্যক্তিতে তেমন গুরুত্বপূর্ণ নয়। অর্থাৎ বৈশিষ্ট্যগুলি
এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের সঞ্চারের দিকে তেমন গুরুত্বপূর্ণ নয়। ডারউইন জনন কোষ এবং দেহকোষ এর পার্থক্য করে উঠতে পারেননি। আবার কিভাবে ভেদ বা প্রকরণ সৃষ্টি হচ্ছে তার পরিষ্কার ধারণা দেননি। যোগ্যরা উদ্বর্তন ঘটছে, যোগ্যদের উদ্বর্তন ঘটছে, কিন্তু কিভাবে ঘটছে, কেন ঘটছে সে সম্পর্কে পরিষ্কার দিশা দেননি। মিউটেশনকে তিনি প্রকৃতির খেলা বলে ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু বিজ্ঞানী দ্য ভ্রিস মিউটেশন সম্পর্কে পরবর্তীকালে বিশদভাবে ব্যাখ্যা দেন। এগুলি ছিল ডারউইনের ত্রুটি। তবে ডারউইনবাদ বিবর্তনকে একটি ব্যাপকভাবে প্রভাব ফেলে, ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পরবর্তীকালে বিজ্ঞানী ভাইসম্যান, দ্য ভ্রিস, হালডেন, গোল্ডস্মিথ এই ডারউইনবাদকে বিশ্লেষণের তথ্য দ্বারা বিশ্লেষণের মাধ্যমে নতুন করে তুলে ধরেন, যেটি হচ্ছে আধুনিক ডারউইনবাদ। অর্থাৎ ডারউইনবাদ প্রাকৃতিক নির্বাচন থেকে আরম্ভ করে অর্থাৎ অভিব্যক্তিতে একটি গুরুত্বপূর্ণ তথ্য। এখন আমরা আলোচনা করব কিছু জীবাশ্মগত প্রমাণ সম্পর্কে, যা অভিব্যক্তি সম্পর্কে তথ্য দিয়ে অভিব্যক্তির সম্পর্কে জানতে সাহায্য করে। এমন কিছু কিছু জীবাশ্ম পাওয়া গেছে যে জীবাশ্ম অভিব্যক্তির সপক্ষে গুরুত্বপূর্ণ তথ্য তুলে দেয়। জীবাশ্ম কাকে বলে? জীবের বিভিন্ন অংশ, প্রস্তুত অংশ প্রাকৃতিকভাবে সংরক্ষিত হয়ে আছে, যা জীবের সম্পূর্ণ দেহাংশ বা জীবদেহের কোনো একটি অংশ। সেই সকল জীবাশ্মর মধ্যে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, ঘোড়ার বিবর্তন। বিভিন্ন জায়গা বা স্থান থেকে ঘোড়ার কিছু কিছু জীবাশ্ম পাওয়া গেছে, সেগুলি বিশ্লেষণ করে ঘোড়ার উৎপত্তি সম্পর্কে একটা পরিষ্কার ধারণা পাওয়া যায়। এবার দেখি যে কি ধরনের জীবাশ্ম পাওয়া গেছে এবং ঘোড়ার বিবর্তনে কি সাহায্য করে। ইওসিন, অলিগোসিন, মায়োসিন, প্লায়োসিন, প্লিস্টোসিন, এক একটা যুগ, সময় অনুযায়ী ইওহিপ্পাস, মেসোহিপ্পাস, মেরিজিপ্পাস, প্লায়োহিপ্পাস, আধুনিক ঘোড়া ইকুয়াস। অর্থাৎ ইওসিন যুগে ইওহিপ্পাস থেকে আধুনিক ঘোড়া ইকুয়াসের সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে আধুনিক ঘোড়ার সৃষ্টি হয়েছে। দেখা যাক ঘোড়া প্রথম দিকে কেমন দেখতে ছিল। ইওসিন যুগে ইওহিপ্পাস ঘোড়া ছিল 30 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট, শেয়ালের মতো দেখতে অনেকটা, এবং দাঁতে কোনো খাঁজ ছিল না, অগ্রপায়ে ছিল 4টি আঙুল। ঠিক অলিগোসিন যুগে মেসোহিপ্পাস ঘোড়ার উৎপত্তি হয়, 60 সেন্টিমিটার
লম্বা, এবং দাঁতের পায়ের পরিবর্তন দেখা যায়, পঞ্চম আঙুলটি আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যায়। মায়োসিন যুগে মেরি চিকপাস ঘোড়ার উৎপত্তি হয় 100 সেন্টিমিটার লম্বা। দাঁতে খাঁজ সৃষ্টি হতে থাকে এবং পঞ্চম আর চতুর্থ আঙুল নিষ্ক্রিয় হয়ে যায়, দ্বিতীয় আঙুল নিষ্ক্রিয় হতে থাকে, তৃতীয় আঙুলের বৃদ্ধিপ্রাপ্ত হয়, তৃতীয় আঙুলটা পরিবর্তিত হতে থাকে। প্লায়োসিন যুগে প্লায়োহিপ্পাস 120 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট, দাঁতে চিবনের মতো খাঁজ, পায়ের পরিবর্তন অর্থাৎ দৈর্ঘ্য ধীরে ধীরে বাড়তে থাকে, দাঁতের পরিবর্তন হতে থাকে, আঙুলের সংখ্যা কমতে থাকে, শক্ত জায়গায় চলার মতো পরিবর্তিত হতে থাকে তৃতীয় আঙুলটা। এরপরে প্লিস্টোসিন যুগে উৎপত্তি হয় ইকুয়াস ঘোড়া 150 সেন্টিমিটার লম্বা, দাঁতের পরিবর্তন হয় আর অগ্রপদ গুরুত্বপূর্ণভাবে পরিবর্তিত হয়, তৃতীয় আঙুলটা খুঁড়ে রূপান্তরিত হয় শক্ত জায়গায় চলার জন্য। এইভাবে ইওসিনের ইওহিপ্পাস থেকে উৎপন্ন হয় প্লিস্টোসিনে ইকুয়াস ঘোড়ার। যে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি লক্ষ্য করা যায়, সেই পরিবর্তনগুলি যেমন দ্রুত চলার জন্য পরিবর্তিত হয়, দৌড়ানোর জন্য, পায়ের নখের সংখ্যা কমতে থাকে, তৃতীয় আঙ্গুল খুঁড়ে পরিণত হয় এবং দাঁতের গঠন মজবুত হয় চিবিয়ে খাওয়ার জন্য। এই পরিবর্তনগুলি দেখা যায় ঘোড়াতে। তাহলে জীবাশ্মগত প্রমাণের মধ্যে ঘোড়ার বিভিন্ন জীবাশ্ম অভিব্যক্তির সম্পর্কে আলোচনা করতে সাহায্য করে। জীবাশ্মের মধ্যে কিছু জীবন্ত জীবাশ্ম দেখা যায়। জীবন্ত জীবাশ্ম কাকে বলে? যে সকল জীবাশ্ম সুদূর অতীতে তৈরি হয়েছিল বা উৎপন্ন হয়েছিল, কোন রকম পরিবর্তন ছাড়াই আজও একই রকম ভাবে টিকে আছে, সেই সকল জীবদের বলা হয় জীবন্ত জীবাশ্ম। উদ্ভিদের ক্ষেত্রে গিঙ্কো বাইলোবা, প্রাণীদের ক্ষেত্রে লিমিউলাস, রাজকাঁকড়া, এগুলি জীবন্ত জীবাশ্মের উদাহরণ। অর্থাৎ উৎপত্তির সময় এই সকল জীব যেমন ছিল, কোনরূপ পরিবর্তন ছাড়াই আজও একই রকম আছে।